নমস্কার, আমি আবার চলে এলাম আমার গুরুজির কাছে। আমার গুরুজি পণ্ডিত কানাইলাল ভট্টাচার্য। আমি একটি এপিসোডে আপনাদের জানিয়েছি স্যারের কিছু কথা, মূল্যবান কথা আপনাদের কাছে উনি শেয়ার করেছেন। তো আজ তবলার কিছু বোলবাণী নিয়ে উনি আপনাদের দেখাবেন। আমি তো প্রতিদিনই আপনাদের পাশে আছি, তো আমার গুরুজিকে পাশে পাওয়া মানে এটি একটি অনেক পরম সৌভাগ্য আমাদের এবং আপনাদেরও। তো একটু শুনুন ওনার মুখ থেকে। তবলা সম্বন্ধে আমি কয়েকটা কথা বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমার শুনে দেখে যেটুকখানি অভিজ্ঞতা হয়েছে, বা রিয়াজ কিভাবে করবে হ্যাঁ। তার একটু পদ্ধতি। শুনে দেখে আমার যেটুকখানি অভিজ্ঞতা হয়েছে সেটুকখানি আমি বলছি। তবলা খুব ইজিভাবে বাজাতে হবে, শরীরের কোনো টান ফান রাখলে চলবে না। ইজিভাবে শুধু হাতটা চলবে, শরীরে কোনো টান ফান থাকবে না, ইজিভাবে। অর্থাৎ তেটে তো তেটে, হ্যাঁ, এই টান করে এই শিরফির উঠবে না, তেটে দু আঙুলে তেটে। এই যে আওয়াজটা হচ্ছে, এটা কিন্তু আমি জোর করে বাজছি না, হ্যাঁ, অটোমেটিকলি চলে ওই বাজিয়ে বাজিয়ে এই আওয়াজটা এসছে। এই ওজনটা এরকম বাজাতে বাজাতে এসে যাবে। কেননা আগে তো এসব জানতাম না, আগে খুব ওরকম বেশ করে বাজিয়েছি, হাতে খুব ব্যথা হয়েছে, আর বাজাতে পারি না, এখান থেকে ফেটে গেছে শীতকালে, রক্তির ব্যাপার, বাজাচ্ছি কিন্তু, হ্যাঁ, হাতে টেপ বেঁধে বাজাচ্ছি। এইখানেতে বাজাতে বাজাতে এখানে এত বড় গোল ফোসকা পড়ে গেল, সেই ফোসকা থেকে জল বেরিয়ে গেল, এই অবস্থা এত কষ্ট হয়েছে। এই করতে 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 শুনতে শুনতে কেন, আচ্ছা ওরা তো এত বাজায়, ওদের এরম হয় না কেন, আমার এরম হচ্ছে কেন, করতে করতে দেখে 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 আমার এই অভিজ্ঞতা হয়েছে। তারপর আমি গুরুদের কাছে জিজ্ঞেস করেছি যে এরমভাবে বাজানো, আপনাদের আঙুলগুলো এরমভাবে চলছে, আমার আঙুল চালাতে গিয়ে আমার ওরকম আওয়াজ হচ্ছে, বলে তুমি তো জোর লাগাচ্ছ, জোর লাগিয়ে নয়। সেই জন্যে মানে সর্বোপরি প্রথম দেখা যায় প্রচণ্ড ধৈর্যর জিনিস, হ্যাঁ, প্রচণ্ড গানও তাই প্রচণ্ড ধৈর্যের জিনিস। এক সা লাগাতে আমি এখনো পর্যন্ত আমি বলছি, আমি আমার বন্ধুর মতন, আমার থেকে বয়স বেশি, রামপ্রসাদ রায়, তার বই বোধহয় তোমরা অনেকে পড়েছো, পণ্ডিত রামপ্রসাদ রায়। আমি এখন উনি স্ট্রোক হয়ে গেছিলেন, এখন ক্র্যাশ দিয়ে ঘর যাতায়াত করেন, কিন্তু উনি 84 বছর বয়স পর্যন্ত ওনার বাড়ি যখন গিয়েছি, তখনও আমি দেখেছি উনি তানপুরা নিয়ে সারেগামা রিয়াজ করছেন, ঘন্টার পর ঘন্টা সারেগামা রিয়াজ করছেন। তা আমি জিজ্ঞেস করছিলাম, দাদা এখনো পর্যন্ত আপনি সারেগামা রিয়াজ করছেন? হ্যাঁ। তো উনি আমায় বলেছিলেন, আরে কানাইবাবু, এটা তো আমার ওষুধ, এটা না করলে আমি শরীর অসুস্থ হয়ে যাব। কি কথা! কারণ আপনি, আপনার ক্ষেত্রেও তো ঠিক তাই একই ব্যাপার হচ্ছে। হ্যাঁ, এখন এই বয়সে এসে আপনি রেগুলার তবলা বাজাচ্ছেন, এটি আপনাদের কাছে দৃষ্টান্ত, আমার গুরুজি আপনাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তা আমি বললাম যে আপনি কিরমভাবে রিয়াজ করছেন? বলে পঞ্চম অবধি যাচ্ছি, তার উপরে যাচ্ছি না। সারেগামা পা, হ্যাঁ, সারেগামা পা অবধি যাচ্ছি, আবার নামতে নামতে নিচের পঞ্চম আসছে। এইটাই করছে ঘন্টা, প্রায় 2 ঘন্টা এইভাবে রিয়াজ করে চলেছে। তাহলে এখনো পর্যন্ত গলাটা সুরে চলছিল। তো এই যে ধৈর্যটা, ওরা তাহলে কিভাবে প্র্যাকটিস করবে? আমার যারা আছে, তোমরাও যেটা যে বোলটা দেয়া হবে বিলম্বিত, একদম ঠেসে নিজে বিলম্বিত ধরে ধীরে 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 করবে, করে অন্তত মিনিমাম ঘন্টাখানেক বিলম্বিত বাজাবে, ঘন্টাখানেক, মোটে বাড়বে না। তারপর দেখবে আপনি একটু হাতটা বেড়ে গেছে, সেইটার বিরাট ব্যাপার, ওটা অটোমেটিকলি হয়েছে। তারপরে স্টেপ বাই স্টেপ আরেকটু 10 মিনিট বাড়িয়ে, এইভাবে আরেকটু বাড়িয়ে 10 মিনিট 15 মিনিট, এই করতে করতে গ্র্যাজুয়ালি স্পিডটা হাতে চলে আসবে। তার মানে দেখা যাচ্ছে ধৈর্যের ব্যাপার। ধরো ধাত্তি থাকে নাগে থেকে এই নাগে থেকে ধাতি দাগে এরম লয় বা এর থেকে কম লয়তে ঘন্টাখানেক অন্তত বাজাবে, দেখবে হাতটা ভার হয়ে গেছে, তখন অটোমেটিকলি একটু নিজে নিজে ছুটেছে, তোমার কষ্ট করতে হবে না। তবলায় কিভাবে তা বা এটা বাজাবে একটু দেখিয়ে দিন আমাদেরকে। কানিতে না বা তা বাজে, এই আঙুলটা উঠে থাকবে, এই যে বিষয়টি, মাঝের আঙুলটা ওঠা থাকবে, বুড়ো আঙুলটা অনেক ঘরে আছে পড়ে থাকে, অনেক ঘরে। আমাদের কানাইদার কাছে আমি 9-10 বছর শিখেছিলাম, কানাই দত্তর কাছে লাস্ট, হ্যাঁ। তারপরে আবার আহমেদ আলী খান কাছে 2 বছর গেছিলাম, ওস্তাদ
ওস্তাদ আহমেদ আলী খান হলো গিয়ে আমাদের আহমেদ জান সেরাকার জাতুদুনা খুঁড়তুতো ভাই ভাই হন, হ্যাঁ। আমি সেখানে 2 বছর শিখতে গেছিলাম। তো ওই ব্যাপার, বুড়ো আঙুলটা- বুড়ো আঙুলটা ওপর দিকে থাকবে, কেননা বুড়ো আঙুলটা ওপর দিকে থাকলে এই যে এখানে হাড়টা ওপর দিকে থাকবে, ফলে শক্তিটা এখানে চলে আসবে। হ্যাঁ, হাড়টা ঝুলিয়ে দিলে শক্তিটা কমে যাবে। এই জন্য বলে বুড়ো আঙুলটা ওপর দিকে, মাঝের আঙুল আর বুড়ো আঙুল এ দুটো ওপরে থাকবে, এই বাজবে। হ্যাঁ, এইভাবে হাতটা থাকবে। আর বাঁয়া তো 2 আঙুল 1 আঙুল, 2 আঙুল 1 আঙুল, ঘেনা প্রত্যেকেই জানো। এই হবে এই 2 1 2 1, অর্থাৎ আমরা 5 স্টেপ চলি, এও স্টেপ দিয়ে চলছে। যত পারবে এইটা মেনটেন করতে হবে। আর ভালো লোকের বাজনা শুনতে হবে। ঠিক, আমি এটা সবসময় ওদেরকে এনকারেজ করি, ভালো লোকের বাজনা কিরকম, ভালো কিছু শুনুন। না তোমরা হয়তো বলতে পারো স্যার আপনার বাজনা শুনুন, আমার বাজনা ভালো কি খারাপ সে আমি জানি না। আমি পরামর্শ দিচ্ছি স্বপন চৌধুরীর বাজনাটা শুনবে ভালো করে। কেননা স্বপন চৌধুরী একটা আর্টিস্ট এমন যে তবলায় সব কিছু ধেরকেট বাজছে, তার মধ্যে একটা সুর মেনটেন, লিভিং লেজেন্ড। এখনো ওই বাজিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওনার বয়স হলো 74 বছর বয়স হয়েছে, এখনো বাজিয়ে যাচ্ছেন। যে হাতটা সুরে ভর্তি রয়েছে তার মধ্যে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এত ভালো তালিম পেয়েছিলেন। আর মুশকিল কি জানো, কিছু মাস্টারমশাই আছেন গ্রামাঞ্চলে, আমিও তো গ্রামের লোক, যাদের কাছে শিখলে তারা এতটা ডিটেলস কিছু বলতে পারে না, অর্থাৎ তারা নিজেরা জানে না। হ্যাঁ, এই জন্যে আমাদের বাইরে যেতে হয়। আবার যারা বাইরে গেলেও সেখান থেকেও সেই ঘর থেকে তারা বের করতে চায় না, বছরের পর বছর আপনাকে ঘুরে সুতলা হয়ে যায়। এই ধৈর্যটা রাখতে হবে, ধৈর্য রাখতে। সেদিনে অনিন্দর সাক্ষাৎকার দিয়েছিল টিভিতে, অনিন্দ ওই কথা বললো, আমাদের মধুবন্তী মৈত্র সাক্ষাৎকার নিচ্ছে, তা বলছে যে অনিন্দদা আপনি আপনার হাতে এত সুন্দর সুর খেলে কি করে বলছে। তা অনিন্দ বলছে দেখো মধুবন্তী, আমি ওটাকে মেনটেন করে বাজাই, আর গুরুদের জিজ্ঞেস করি না গুরুরা কিরম করে বাজাচ্ছে, আমি ভালো করে ফলো করি, সেই ফলো করে আমার ওটা এসছে। হ্যাঁ, হ্যাঁ, স্বপন চৌধুরী বলেছে যে স্পিডে বাজাতে হয় না, স্পিডটা আপনি উঠে যাবে, অনলি পর ধৈর্য ধরে বিলম্বিত বাজাবে, ধৈর্য ধরে। হ্যাঁ, তোমার একঘেয়ে লাগবে, বোরিং লাগবে, কিন্তু তুমি বাজাতে হবে। হ্যাঁ, বাজিয়ে চলবে, বাজিয়ে চলে দেখবে নিজস্ব একটা তখন ওয়েট এসে গেছে, সেই ওয়েটটা তুমি ওপরে যখন বাজাবে তখন অদ্ভুত একটা আওয়াজ লাগবে। আমরা কতবার, আমি গুরুজির সামনে বলছি, কতবার আমরা এক বোল আমাদের রিপিট হয়েছে আপনারা ভাবতে পারবেন না। মাসের পর মাস চলে গেছি, হচ্ছে না, চলে যা, বাড়ি যা, এই করে ধৈর্য ধরে আমরা আজকের এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। এই যত এক বিন্দু হলেও যতটুকু পেরেছি আমরা গুরুজির আশীর্বাদ এবং আমাদের চেষ্টাতে করতে পেরেছি। তো এইভাবে আপনাদের প্রচুর পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে প্রচুর, যেটা বলছেন স্যার। কিরণ নট্ট বলে একজন ঢুলি ছিল, বাংলা ঢোল বাজাত, তোমরা নাম শুনেছো কিনা জানি না, উনি বাংলাদেশে থাকতেন। বাংলাদেশে আমার প্রচুর ছাত্র আছেন, শুনছেন তারা। হ্যাঁ, কিরণ নট্ট কথিত আছে, আমি তাকে দেখিনি, আমার ভাগ্যে হয়নি, গল্প শুনেছি তার সম্বন্ধে। তিনি এত অসাধারণ ঢোল বাজাতেন, বাংলা ঢোল বাজাতেন। উনি ঢোলের লহরা বাজাবার আগে ঢোল বাজিয়ে বক্তৃতা দিতেন। হ্যাঁ, শুনুন সবে বন্ধুগণ বাজিয়ে দিতেন। হ্যাঁ, আমার কিছু কথা, এরকম বলতে বলতে সেগুলো যা বলছেন ঢোলেতে বাজাচ্ছেন, তারপরে উনি লহরা বাজাতেন। এইরকম করে উনি বাজাবার পর, মানে অসাধারণ, কিরণ নট্ট তার নাম। লাস্টে তার মৃত্যুও হলো ঢোলের ওপর মাথা দিয়ে। বাজাতে গেছিলেন, বাজাতে সেদিন তখনই বোধহয় স্ট্রোক হলো, ঢোলের ওপর মাথা দিয়ে উনি শেষ হয়ে গেলেন। তো এই যে ব্যাপার, এর ব্যাখ্যা দেওয়া যায় না। হ্যাঁ, সত্যি তাই, এর ব্যাখ্যা দেওয়া যায় না। মানে মন প্রাণ দিয়ে, মধ্যে কথা মন প্রাণ দিয়ে জিনিসটা করলে নিশ্চয়ই ও তোমায় কিছু দেবে। তো আজ ছিল এই এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি যেন এগিয়ে চলতে পারি, এবং গুরুজি তো আমার সঙ্গে সবসময় রয়েছেন। তো এই আশীর্বাদটুকু নিয়ে আমি যেন আপনাদের সাথে কাটিয়ে দিতে পারি বাকি জীবন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।